আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। সবাইকে এসটিএস স্টোরি টেলিং বেশাউন এর আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। আমি ঘটনা শেয়ার করব এবার। তার নাম হচ্ছে রানা। আসলে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে আমি তার আসল নাম এবং ঠিকানা ব্যবহার করছি না। আমি রানা ভাইয়ের নামটি ব্যবহার করে যাচ্ছি এখানে। রানা ভাই ঢাকার কোনো একটা অঞ্চলে বাস করতেন তার পরিবারের সঙ্গে, এবং ঢাকা থেকে বেশ প্রায় 1-150 কিলোমিটার দূরে হচ্ছে তার গ্রামের বাড়ি। উনি গ্রামের বাড়িতে মাঝে মাঝে যেতেন। ঘটনাটি আমি রানা ভাইয়ের মতো শেয়ার করতে থাকি। কিছুদিন যাবৎ রানা ভাইয়ের সঙ্গে বেশ উল্টাপাল্টা ঘটনা ঘটতে থাকে। উল্টাপাল্টা মানে তার সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। প্রথমত উনি এই ঘটনাগুলোকে তেমন একটা প্রায়োরিটি দিত না বা দাম দিত না। উনি হয়তো ভাবতো যে উনি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখে বা কোনো হ্যালোসিনেশন হয়, এগুলি ভাবতো। তো আস্তে আস্তে তার কাছে ঘটনাগুলি বেড়ে যেতে থাকে। একদিন রাতে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে উনি শুয়ে আছে, ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে এসে উনি তার বিছানায় শুতে যাবে, তখন তার কাছে মনে হলো তার ঘরের যে ড্রেসিং টেবিল আছে ওই ড্রেসিং টেবিলে একটা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। তো রানা ভাই স্পষ্টতই বুঝে যে এটা হয়তো আয়নার সামনে তিনি দাঁড়িয়েছিলেন, তারই ছায়া পড়েছে বা তারই প্রতিবিম্ব আয়নাতে। ভালো করে তাকিয়ে দেখে যে ঠিকই আছে, এটা তার প্রতিবিম্ব। উনি আয়না থেকে সোজা দাঁড়িয়ে আছে, তো তার প্রতিবিম্বটাই আয়নায় দেখা যাচ্ছে। এরপর উনি যখন লাইট অফ করে শুতে গেছে, বিছানায় শুয়েছে, তখন পেছন থেকে মানে সেই আয়নাটার পেছন থেকে একটা শব্দ আসে তার নাম ধরে, রানা রানা, এরকম। আস্তে আস্তে শুধু রানা এক কানা, মনে হচ্ছে বেশ অনেকজন একসঙ্গে রানা 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 এরকম ডাকতেছে। তো ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগে। অদ্ভুত লাগলে উনি লাইট না জ্বালিয়েই খাট থেকে একটা পা দিয়ে নিচে নামেন, নেমে আয়নার সামনে যায়। আয়নার সামনে গিয়ে উনি অদ্ভুত একটা দৃশ্য দেখতে পারে। সেটা হচ্ছে সেই আয়নাতে অনেকগুলো রানা দাঁড়িয়ে আছে, হুবহু তার মতো দেখতে। উনি যখন হাত নাড়ে, ওগুলো হাত নাড়ে। বিষয়টা রানা ভাইয়ের কাছে বেশ ভয় লাগে। উনি ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওনাদের বাড়িটা ছিল দোতলা বাড়ি। দোতলা বারান্দার ছোট্ট একটা বারান্দার মতো ছিল তাদের, দোতলা এবং নিচে। উনি শুনতে পেয়ে যে ওনার নাম ধরে কেউ ডাকতেছে, অনেকে একসঙ্গে ডাকতেছে। তো রানা ভাই বারান্দায় গিয়ে দেখে যে তাদের উঠানে, বারান্দা বলতে তাদের বাড়ির উঠান আর কি, ওখানে গিয়ে দেখে ওখানে অনেকগুলো লোক, প্রায় 1-150 লোক সবাই দাঁড়িয়ে আছে, এবং সবাই একই সঙ্গে একটা তালে তালে রানা ভাইয়ের নাম ডেকে যাচ্ছে। এটা একটা অদ্ভুত বিষয় এবং ভয়ের বিষয়। তার কাছে উনি বেশ ভয় পেয়ে যায়, যেটা উনি কখনো এক্সপেক্ট করে নাই। সবাই উল্টো দিকে ঘুরে রানা ভাইয়ের দিকে পিঠ করে সবাই তাকিয়েছিল, এবং একটা রিদমিক তালে 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 তারা দুলতেছিল আর ডাকতেছিল, রানা ভাইকে ডাকতেছিল। হঠাৎ করে এতগুলো মানুষের মাঝে একটা মানুষ সেকেন্ডের মধ্যে ঘুরে দাঁড়ায় রানা ভাইয়ের মুখোমুখি হয়ে। রানা ভাই স্পষ্ট দেখতে পারে এটা আর কেউ না, রানা ভাই নিজেই নিচে দাঁড়িয়ে আছে উঠানে। এটা দেখে রানা ভাই পিলে চমকে যায়, এবং ওখান থেকে সহাস্য মানে হাসির সুরে রানা ভাইকে ডাকে, রানা নিচে আয়। এটা শুনে রানা ভাই একদম থমকে যায়, তার পা একদম ফ্লোরের সঙ্গে আটকে যায়। মনে হচ্ছিল কেউ যেন সুপারগুলো দিয়ে তার পা আটকে রাখছে। তিনি কি করবে বুঝতে পারে না। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, রানা ভাই তখন বুঝতেছিল যে ব্যাপার পুরোটাই অস্বাভাবিক, কিন্তু তার নিজের কন্ট্রোল ছিল না। উনি তার দরজাটা খুলে আস্তে আস্তে নিচে নামে। নিচে নামলে উনি দেখে এখনও শত শত মানুষ দাঁড়িয়ে আছে। রানা ভাই যখন নিচে যায়, একে একে সবাই রানা ভাইকে যাওয়ার জন্য একটা পথ তৈরি করে দেয়। ওই যে সেই লোকটা যে ডাক দিছিল, ওই লোকটার কাছে যেতেই রানা ভাইয়ের কিছু মনে থাকে না।
যখন জ্ঞান ফেরে তখন হচ্ছে সকাল 11টার মতো বাজে। তার বাবা মা তাকে জিজ্ঞেস করে, কিরে তুই এত রাতে এখানে শুয়ে আছিস কেন? রানা ভাই বলল যে আমি তো শুয়ে থাকি নাই, আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে। তো ওনার বাবা মা জিজ্ঞেস করে যে কী ঘটনা। উনি আসলে বলতে চেষ্টা করেছিল কিন্তু তখন পারে নাই। তো 1 দিন 2 দিন 3 দিন এভাবে যায়। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন রাতে আবারও এরকম তার আয়নাতে দেখে যে হয়তো একটা অবয়ব দাঁড়িয়ে আছে তার মতো। তো উনি এবার করে কি লাইটটা জ্বালিয়ে আবার চলে আসে আয়নার সামনে, এসে দেখে যে ঠিকই ওনার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। উনি আয়নার সামনে থেকে সরে যায়। ভয়ের বিষয় হলো আয়নাতে তার যে প্রতিবিম্ব ছিল এই প্রতিবিম্বটা সরে না। প্রতিবিম্বটা একটা হাত উঁচু করে পেছন দিকে তাকায়, পেছন দিকে দেখতে বলে, রানা ভাইয়ের পেছন দিকে। অথচ রানা ভাই তার হাত দুটা সামনে রেখেছিল, কোনোভাবে নাড়ায়নি, উঁচুও করেনি। এটা দেখে রানা ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। উনি আস্তে আস্তে পেছন দিকে তাকায়। পেছন দিকে তাকিয়ে দেখে তার ছোট্ট বারান্দায় অনেকগুলি ছায়া, এবং সরাসরি তার পিঠের পেছনে দেখে 4-5 জন লোক তারই মতো দেখতে দাঁড়িয়ে আছে, এবং তারা মৃদু হাসি সুরে বলে, রানা তোমার জন্য খাটিয়ে নিয়ে আসছি, তুমি যাও উঠানে যায় খাটিয়ায় শুয়ে পড়ো, তোমার আমরা অনেক দূর নিয়ে যাব। এটা শুনে রানা ভাই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে দরজাটা খুলে আঙ্কেল আন্টির রুমে গিয়ে করার নাড়ে এবং আঙ্কেল আন্টিকে বলে যে দেখো আমার কয়েকজন লোক আসছে সাদা কাপড় পরা, ওরা তো আমার নিয়ে যেতে চায়, নিচে কাফন, নিচে হচ্ছে ওই আমাকে সবাই নিয়ে যাবে, লাশের খাটিয়ায় করে আমাকে সবাই নিয়ে যাবে, আমাকে ধরে রাখো। তখন ওনার বাবা মা বলে যে কী এসব উল্টাপাল্টা বলতেছো, তোমাকে কে নিয়ে যাবে, আমরা তো আছি। কয় না সেদিন রাতে বলছিলাম না একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা হলো যে আমার আয়নার মধ্যে কে যেন থাকে, অনেকগুলা মানুষ থাকে, আবার ওইখান থেকে উঠানে অনেকগুলো মানুষ থাকে, আমাকে ডাকে। সেদিন রাতে তো আমার ডাইকে নিয়ে গেছিলো, আমি কাছে যাই আর কিছু মানে যে আমার ডাকছিল তার কাছে যাওয়ার পর আমার আর কোনো কিছু স্মরণ নাই। তো এটা বলার পরে ওনার বাবা মা বলে যে ঠিক আছে তুমি আজকে আমাদের সঙ্গেই থাকো, এই রুমেই থাকো। তো সেদিন রাতে রানা ভাই তার বাবা মার সঙ্গে ওই একই রুমে থাকে। একই রুমে থাকার পর তারা রানা ভাই একা একা কান্না করতে থাকে যে তার সঙ্গে এগুলো কী হচ্ছে। পরের দিন রানা ভাইয়ের ঘুম ভাঙে বেশ সকালে না, ঘুম ভাঙে বেশ দেরি করে ঘুম ভাঙলে ওনার কাছে কেমন মনে হয় যে রাতে একটা দুঃস্বপ্ন দেখলো যে তার আম্মু অসুস্থ হয়ে গেছে, তাকে সবাই হসপিটালে নিয়ে গেছে, এমন একটা দুঃস্বপ্ন উনি দেখে। তো সকালে ঘুম ভাঙলে দেখলো যে ওনার আম্মু দাঁড়িয়ে আছে, বলতেছে দুজনে নাস্তা করাচ্ছে, নাস্তা খেয়ে নে। এর মাঝে রানা ভাই আবার তার রুমে যায়, গোসল করে ফ্রেশ হইলেই তার একটা মানে তাদের একটা জরুরি ডাক আসে বা কল আসে। সেই কলে বলা হয় যে এমার্জেন্সি কোনো একটা কাজে রানা ভাইকে যাইতে হবে তাদের গ্রামে। তো উনি নিচে নামার পর ওনার বাবা মা বলতেছে যে গ্রামে যাও, সমস্যা নাই। তো রানা ভাই আবার উপরে উঠে শার্ট প্যান্ট পরে নিচে গিয়ে নাস্তা করে বের হয়, এবং গাড়িতে বাসে ওঠার পর বেশ অনেকটা সময় কয়েক ঘন্টা পর উনি ওনার গ্রামের বাড়ির শহরে যায়। ওইখান থেকে একটা রিক্সা নিয়ে উনি ওনার গ্রামের বাড়ি যাচ্ছে। গ্রামের বাড়ি গেলে উনি ঘরে ঢোকার পর প্রচণ্ড ভ্যাপসা একটা গন্ধ বের হয়। এখানে ওনার ছোট চাচা থাকে, আর তেমন কেউ থাকে না। ওই ছোটো চাচার বাসা থেকেই রানা ভাইয়ের জন্য খাবার দাবার দেওয়া হয়। তো প্রথমবার উনি মানে যখন ওনার গ্রামের বাড়ির দরজাটা রানা ভাই খোলার পর যখন ভ্যাপসা গন্ধটা বের হলো, উনি ডান পাটা প্রথমে ঘরে দিলে তার শরীরটা প্রচণ্ড রকম ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলে রানা ভাই এই ভারী হওয়ার মধ্যে তার মাথায় একটা কাজ করে যে কলটা এসেছিল
ওটা এসেছিল রানা ভাইয়ের কাছে, যেটা রানা ভাইয়ের আম্মু বা বাবার জানার কথা না। তারা কিভাবে জানলো যে আমাকে বাড়িতে আসতে হবে? তারা কি আগে থেকে জানতো? এমন সময় তখন তো সন্ধ্যা ভাব, তো এমন সময় দেখা যায় কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে রানা ভাই ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে বাড়ি থেকে তালা দিয়ে উনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, এলাকায় হাঁটাহাঁটি করে একটা দোকানে যায়। দোকানে গিয়ে চা খায়, বিস্কিট খায়। তো চা বিস্কিট খেতে খেতে কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসলে উনি আবার ঘরে ঢুকে দেখে যে লাইট আছে। উনি ঘরে ঢোকার পর আবারও তার শরীরটা কেমন যেন ভারী হতে থাকে। উনি কোনো রকম বিছানায় বসার সঙ্গে সঙ্গে তার 2 চোখ ভেঙে ঘুম আসতে থাকে। তো কেউ একজন বলে যে রানা ঘুমাবা? উনি চোখ বন্ধ করেই বলে ঘুমাবো। বলে তাহলে দরজা বন্ধ করে ঘুমাও। এটা শুনে রানা ভাই ঘুমিয়ে যায়। হঠাৎ তার ঘুম ভাঙে, অনেক মাঝরাতে ঘুম ভাঙে প্রচণ্ড বাতাস আর বৃষ্টির শব্দে। তো রানা ভাই দরপর করে ঘুম থেকে উঠে থেকে তার দরজা বন্ধ। তিনি প্রচণ্ড ঘেমে যায়। বাইরে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে, এই পরিবেশেও উনি ঘেমে যাচ্ছে। হঠাৎ করেই কেমন যেন তার বুকটা শুকিয়ে যায়, প্রচণ্ড তৃষ্ণা তো বোধ করে। রানা ভাই বলে যে একটু পানি হলে খাইতাম। তো রানা ভাই ঘরের চারপাশে তাকিয়ে দেখে যে কোথাও পানি নেই। উনি যে গ্রামে আসছে এটা তার চাচাকে বলা হয় না, আগেই ঘুমিয়ে গেছিল। এখন চাচাকে ডেকে নিয়ে এসে হয়তো রাতের খাবারও খাইতে হবে, পানিও খাইতে হবে। এমন সময় তার ঘরের দরজা, কাঠের দরজা তো, পুরাতন, টক করে শব্দ পড়ে, কেউ একজন আসছে। তো এত রাতে কারো আসার কথা না। রানা ভাই ধীরে ধীরে হেঁটে দরজা পর্যন্ত যায়। তো দরজায় কান লাগিয়ে শুনতে থাকে যে বাইরে কেউ আছে কিনা। যখনই কানটা লাগাতে যাবে তখন আবারই ঠক শব্দ হয়। এবার একটু কেঁপে ওঠে রানা ভাই। কেঁপে উঠে দরজা না খুলে দাঁড়িয়ে থাকলে ওপাশ থেকে একটা শব্দ আসে, রানা দরজা খোল, তোর জন্য পানি নিয়ে আসছি। এতে কণ্ঠটা রানা ভাইয়ের আম্মুর কণ্ঠ। রানা ভাই দরজা খোলার পরে দেখে ঠিকই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যেন সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। ঠিক তখনও রানা ভাইয়ের আম্মু রানা ভাইয়ের জন্য একটা কাচের গ্লাসে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে নে পানি খা। তো রানা ভাই এটা দেখে খুব খুশি হয়ে যায় যে তার মায়া তোরাতে তার জন্য পানি নিয়ে আসছে। বলে যে ভেতরে আসো। তো রানা ভাই ধীরে ধীরে দরজা থেকে সরে দাঁড়ায়, আর ধীরে ধীরে রানা ভাইয়ের আম্মু ঘরে ঢুকলে ওখানে টেবিলের উপর সেই পানির গ্লাসটা রাখার পর উনি রানা ভাই দরজা লাগাতে গেলে এটা সর্বোচ্চ 8-10 সেকেন্ডের ঘটনা। উনি যখন দরজা লাগিয়ে উল্টো ঘুরে তার আম্মুর কাছে যাবে পানি খাওয়ার জন্য, ঠিক তখনই আবারও শব্দ হয়, দরজায় কড়া নাড়ার শব্দ। এবার একটু বিরক্ত হয় রানা ভাই যে এখন আবার কে আসলো। উনি দরজা খুলে দেখে বাইরে তার ছোট চাচা দাঁড়িয়ে আছে। তার ছোট চাচা দাঁড়িয়ে থেকে বলে যে কিরে রানা, তুই কখন আসছস? তুই আমারে বললি না কেন? ওই দোকানদার বলার পরে না আমি জানলাম তুই আসছিস, আমার একটা কল দিবি না? তখন রানা ভাই বলে তুমি তো ছোট চাচা আমারে কল দিছো আসার জন্যে। আমি তোরে কখন কল দিলাম? তোমার কল পাই তো আমি আসলাম। ওই যে আম্মারে জিজ্ঞেস করো, আম্মাও তো জানে। তখন ছোট চাচা বলে তোর আম্মা আসছে? হ্যাঁ ওই যে দেখো ঘরের মধ্যে। তখন ছোট চাচা রানা ভাইয়ের দিকে তাকিয়ে বলে তোর আম্মা কই? ওই যে দেখো গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। রানা ভাই পেছন দিকে তাকানোর পরে দেখে ঘরের মধ্যে কেউ নাই। তার ছোট চাচা বাহিরে, ভেতরে যে তার মা ছিল ভেতরে কেউ নেই, পানির গ্লাসও নেই। পেছনের দিক থেকে তো ছোট চাচা বলে তুই পাগল হয়ে গেছিস? কিছুক্ষণ আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, এখন দেখে কোথাও ঝড় বৃষ্টি নাই, উঠোন একদম শুকনো। আর তখনই
রানা ভাইয়ের ছোট চাচা বিকট স্বরে হাসতে থাকে, অনেক জোরে হাসতে থাকে। রানা পাগল হয়ে গেছোস, অনেক জোরে হাসতে থাকে। সঙ্গে সঙ্গে যেন চারপাশে হাজার হাজার মানুষ হাসতে থাকে। বলে, রানা পাগল হয়ে গেছোস। হঠাৎ করে উনি দেখে তাদের যে উঠানটা, গ্রামের বাড়ির উঠানটা কেমন যেন আলোকিত হয়ে গেল। অনেকগুলো মানুষ একটা লাশের খাটিয়ে নিয়ে আসে, তাদের হাতে মশাল। সেই মশালের আলোতে আলোকিত হয়ে গেছে। 4 জন সেই খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ায় এবং ডাকতে থাকে, রানা এটা তোর খাটিয়া, তুই আয়, আইসা এখানে শো, তোরে আমরা অনেক দূর নিয়ে যাব, অনেক দূর। এটা শুনে রানা ভাই ভয় পেয়ে যায়। উনি ঘর থেকে বের হয়ে, ওনাদের গ্রামের বাড়ির ঘর থেকে বের হয়ে প্রচণ্ড একটা জোরে দৌড় দেয়। দৌড় দিয়ে রানা ভাইয়ের মাথায় চিন্তা যে যেভাবেই হোক মানুষের মাঝে যাইতে হবে, চায়ের দোকানটার ওখানে যাইতে হবে, না হলে রাস্তায় উঠতে হবে গিয়ে। ঠিক তখনই কিছু একটা সঙ্গে বেজে রানা ভাই পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রানা ভাই দেখে, উনি ওনাদের ঢাকার বাসায়। উনি দৌড়াতে গিয়ে একটা টেবিলের সঙ্গে বেঁধে পড়ে যায়, তার মাথায় ব্যথা পায়, মাথায় কেটে যায়। উনি দেখে যে এখন আর উনি তার গ্রামের বাড়িতে নেই, উনি আছে তাদের শহরের বাড়িতে। শুধু এতটুকু মনে আছে, তারপর আর মনে নেই। তারপর ওনাকে ঢাকায় নিয়ে কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে সাধারণ ট্রিটমেন্ট দেওয়ার পর যখন জ্ঞান আসে, তখন বলে তার বাবা, কিরে হঠাৎ করে তুই আমাদের এখানে আসলি, এসে চুপচাপ হয়ে গেলি, দাঁড়িয়েছিলি, তো কি মনে করে এমন দৌড় দিলি, পড়ে গেলি কেন? এর মাঝে যখন উনি গ্রামের বাড়ি যায়, তার কাছে মনে হচ্ছিল এরকম 6-7 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আসলে তখন মনে হয় 2-3 মিনিটও পার হয়নি। কিন্তু উনি যখন দৌড় দেয় তখন প্রচণ্ড ব্যথা পায়, সব কিছু তার কাছে কেমন যেন এলোমেলো হয়ে যায়। রানা ভাই বুঝতে পারে না তার সঙ্গে কেন এমন হচ্ছে। রানা ভাই তাকে ঘটনাটা বলে তার আব্বা আম্মুকে। তার আব্বা আম্মু বিষয়টা একটু সিরিয়াসলি নেয়, কিন্তু তারা জানে আসলে এখন যে বাড়িটাতে আছে, এই বাড়িটা আসলে তেমন একটা ভালো না। অনেক আগে কোনো এক ব্যক্তির কাছে খুব অল্প টাকায় এই বাড়িটা তারা কিনে নেওয়ার পর তারা জানতে পারে যে এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে। রানা ভাই যখন সেই ছোট থেকেই বেশ কিছু এক্সপিরিয়েন্স উনি করেন। তো এই বাড়ির শেষাংশে একটা গর্তের কুয়ার মতো ছিল, সেই কুয়াটা ঢেকে রাখা। কুয়াতে এখন পানি নেই, সেই কুয়া থেকে মাঝে মাঝেই বিকট কান্নার শব্দ আসে, হাসির শব্দ আসে, চিৎকারের শব্দ আসে, এরকম। তো রানা ভাই ধীরে ধীরে বড় হইতে থাকে, প্রবলেমগুলো কমে যাচ্ছিল। রিসেন্টলি আবার শব্দগুলো বেশি হয়, এরকম বিপদগুলো বেশি হয়। তো একদিন দেখা যায় মোটামুটি সব কিছু যখন কমে যায়, একদিন রাতে রানা ভাই চিৎকার করতে থাকে অনেক জোরে যে আমি চলে যাব। রানা ভাইয়ের বাবা মা দরজা খুলতে চায়, খুলতে পারে না, কোনোভাবেই খুলতে পারে না। তাদের নিচে একটা মই ছিল, তারা ঘর থেকে বের হয়ে চেষ্টা করে মইটা দিয়ে উপরে উঠে তার ছেলেকে দেখবে এরকম। তো তার বাবা মা যখন দৌড়ায় বের হয়ে যায় উঠানে, তার ছোট উঠানে গিয়ে দেখে রানা ভাই তার বারান্দার একদম রেলিংয়ের উপর দাঁড়িয়ে বলতেছে, আমি চলে যাব, ওই যে আমারে ডাকতেছে, আমারে নিয়ে যাবে, লাশের খাটিয়া করে অনেক দূর নিয়ে যাবে। এই কথা বলে রানা ভাই তার বাবা মাকে দেখে হাততালি দিতে থাকে যে তোমরা আইসো, আমারে নিয়ে যাবে, দেখো আমি পাখির মতো উইরা যাই। এই কথা বলেই রানা ভাই তার বারান্দা থেকে একটা ঝাঁপ দেয়, কিছুক্ষণের মধ্যেই উঠোনের মধ্যে পড়ে। তার একটা পা ভেঙে যায়, মাথায় প্রচণ্ড ব্যথা পায়, একটা হাতও ভেঙে যায়। এই অবস্থায় তারা রানা ভাইকে নিয়ে যায় হসপিটালে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ট্রিটমেন্ট হলে একজন হুজুরকে ডাকা হয়। হুজুর তাকে দেখে বলে
যে আসলে ওর উপর তো একটা আছর আছে, যার জন্য এরকমটা হচ্ছে। আপনাদের বাসায় কি কেউ আসছিল? তখন ওইভাবে তারা কেউ কিছু বলতে পারে না। কয় আমাদের বাসায় তো অনেকেই আসে, গ্রাম থেকে যারা আসে ওরা আসে, ঘুরে যায়, তাছাড়া তো এমনি সাধারণ মানুষ আসেই। হুজুর বলে যে আপনার ছেলেটাকে বেশ কিছুদিন আলাদা রাখেন, ভালো হয় যদি এই বাড়ির বাইরে তাকে রাখতে পারেন। তো হুজুর বেশ কিছু কথা বলে, নিয়মকানুন বলে ওগুলো যাচ্ছিল, ওইগুলি মেনে মেনে চলছিল। হঠাৎ করে তার পরীক্ষা চলে আসে, রানা ভাইয়ের পরীক্ষা চলে আসে। অনেকটা দিন পার হয়ে যায়, তার পাও অনেকটা ভালো হয়ে যায়। একবার পরীক্ষা দিয়ে বাসায় আসছিল, সমস্ত শহরটা তার চেনা, তিনি আসছিল। হঠাৎ করে অনেকটা দূর একা হেঁটে আসে, আশেপাশে কোথাও রিক্সা পায় না, কোথাও কিছু পায় না, সিএনজি পায় না। উনি হেঁটে আসছিল ওনার এলাকা দিয়ে। উনি যখন বাসার খুব কাছে চলে আসে, উনি দেখে যে তার চিরচেনা এই শহরটা কেমন যেন অচেনা হয়ে যায়। সমস্ত কিছু অচেনা, নতুন ঘরবাড়ি সব কিছু। খুব পুরাতন যে বিল্ডিংটা ছিল, উনি ওইদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। উনি দেখে দূরে একজন বৃদ্ধ মহিলা বসে আছে, আর চারপাশের দৃশ্যগুলো কেমন যেন মানে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই উঁচু উঁচু দালান বাড়িঘর সবগুলা কেমন যেন মাটির নিচে ডুবে যাচ্ছে। মাটি না পানি, মনে হচ্ছে জাহাজ বা নৌকা যেমন পানিতে ডুবে গেলে তলিয়ে যায়, এভাবে বড় বড় দালান কোঠা এগুলো মাটির ভেতর তলিয়ে যাচ্ছে। দূরে একটা মহিলা বসে আছে, প্রচণ্ড রোদ, কাঠফাটা রোদে রানা ভাইয়ের বুকটা যেমন চৌচির হয়ে যাচ্ছে। সব কিছুর বিনিময়ে এখন তাকে এক গ্লাস ঠান্ডা পানি খাইতে হবে। উনি দেখে দূরে সেই মহিলাটা, তার চারপাশে মাটির কলস, ভেজা, বুঝাই যাচ্ছে কলস ভর্তি পানি। রানা ভাই ধীরে ধীরে ওখানে হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে যেতে একটা সময় গিয়ে দেখে বুড়ি আসলেই সে মাটির কলসে পানি নিয়ে বসে আছে, আর পাশে বিশাল বড় একটা তাওয়া, ওখানে রুটি বানাচ্ছে। একটা চুলাতে আগুন জ্বলছে দাউ দাউ করে, ওখানে অনেক বড় আকৃতির একটা রুটি বানাচ্ছে। সেই বৃদ্ধা মহিলা রানা ভাইকে বলে, কিরে পানি খাবি? রানা ভাই সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ খাবো। পানি খাইতে হলে আগে আমার এখানে রুটি খাইতে হইব, একটা রুটি খা। রানা ভাই পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে কোনো টাকা নেই। উনি বলে, আমার কোনো টাকা নাই। টাকা না থাকলে পানি নাই। এখানে তার বুক ফেটে যাচ্ছে। আশেপাশে দেখে কোথাও বাড়িঘর নেই। এতক্ষণ যে রাস্তাটার মধ্যে দিয়ে আসছিল সব যেমন ধুধু বালি চর হয়ে গেছে। মহিলা একটা আঙুল ইশারা করে, ওই যে দেখতেছস না নৌকা। রানা ভাই মনে মনে বলে, শহরের মধ্যে নৌকা আসবে কোথায়? উনি তার সাইডে তাকিয়ে দেখে তখন আসলেই বেশ কিছুটা দূরে একটা নৌকা বাঁধা। যেখানে নৌকা বাঁধা ওখানে একটা নদী। বলল যে ওই নৌকার উপরে একটা বক্স আছে, বাক্স আছে, বাক্সটা আমার কাছে নিয়ে আয়, তাইলে তোরা আমি পানি খেতে দিব। রানা ভাই কোনো কথা না বলে ধীরে ধীরে সেই বাক্সটার কাছে যায়, নৌকাটার কাছে যায়, এবং গিয়ে দেখে নৌকাটার মূল পাটাতনের উপর একটা বাক্স রাখা। উনি বাক্সটা খুলে দেখে ভিতরে প্রায় একটা শিশু, মৃত শিশু। এটা দেখে রানা ভাই ভয় পেয়ে যায়। উনি একটু দূরে সরে যায়। হাসতে হাসতে পেছন থেকে বুড়িটা বলে, ওইটা নিয়ে আয়, না নিয়ে আসলে তুই খাবার পাবি না, পানি পাবি না। বাধ্য হয়ে রানা ভাই সেই বক্সটা নিয়ে আসলে এক গ্লাস পানি দেয়। রানা ভাই যখনই পানি খাবে তার যেন গলাটা বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে মনে হচ্ছে উপর থেকে বৃষ্টি পড়ছে, চারপাশে মরুভূমি, সেই মরুভূমি সম্ভবত কালো করে বৃষ্টি আসতেছে। কোত্থেকে যেন পানি ফোঁটা 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 করে তার উপর পানি আসতে থাকে। হঠাৎ করেই যেন তার সেন্স ফিরে। উনি দেখে উনি তার ঘরে বসে আছে এবং একজন হুজুর তার উপরে পানি ছিটা দিচ্ছে।
আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব রানা ভাই ধরতে পারে না। হুজুর বলল, কবে থেকে তোমার এরকম হয়? রানা ভাই কোনো কথা বলে না। হঠাৎ করে খুব রাগান্বিত হয়ে বলে হুজুরকে বকা দিয়ে, তুই কেন এখানে আসছিস? তুই আমার কি করবি? তুই আমার কিছুই করতে পারবি না। হুজুর তাকে প্রচণ্ড জোরে একটা ধমক দেয়। বেশ কিছু সূরা কালাম পরে যখন ফু দেয়, আস্তে আস্তে রানা ভাইয়ের শরীরটা স্থির হয়। রানা ভাই ঘুমিয়ে যায়। পরের কয়েকটা দিন তার ভালো কাটে। হুজুর বলে, একা কোথাও যাবা না, কোথাও যদি কেউ ডাকে সেই ডাকে সাড়া দিবা না। রাতের বেলায় রাতে যদি গরু ছাগল বা অন্য কোনো প্রাণী তোমার সামনে পড়ে কখনো ওদের ক্রস করে যাবা না, প্রয়োজনে পেছন ঘুরে চলে আসবা। তো এরকম কয়েকটা দিন যায়, কোনো প্রবলেম হয় না। একদিন রাতে রানা ভাই একা ঘরের বাইরে বের হয়েছিল। উনি যখন ঘরে ফিরতেছে উনি দেখে যে তেমন না, মাত্র সন্ধ্যা পার হয়েছে এরকম বিশাল আকৃতির এক কুকুর যে রাস্তা দিয়ে আসতেছিল সেই রাস্তার মধ্যে রানা ভাইয়ের পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে। এই কুকুরটা কোনোভাবে রানা ভাইকে আসতে দিতে চাচ্ছিল না। এমনভাবে গলা ডাকতেছে, এমনভাবে ডাকছে মনে হচ্ছে রানা ভাইকে এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। এটা দেখে রানা ভাই দাঁড়িয়ে যায়। সামনে আসবে না পেছনে যাবে বুঝতে পারতেছে না, ভয়ে স্থির হয়ে গেছে। ঠিক তখনই পেছনে আরেকটা বিশাল বড় কুকুর আসে। দুইটা কুকুর একসঙ্গে রানা ভাইকে আক্রমণ করতে চায়। রানা ভাই ভয়ে কান্না শুরু করে দেয়। তখন দেখে আবারও তার উপরে বৃষ্টির মতো পানি আসে এবং সেকেন্ডের মাঝে দেখে রানা ভাই ওনার বিছানায় শুয়ে আছে আর সেই হুজুর ওনার চোখে মুখে পানি ছিটা দিচ্ছে। সবকিছু কেমন যেন মনে হয়, কোনো কিছুই বুঝতে পারে না। রানা ভাই তখন হুজুরকে বলল, হুজুর আমাকে সুস্থ করে দেন, আমার আর কিছু ভাল লাগে না। হুজুর বললেন, সব ঠিক হয়ে যাবে। তখন বললেন যে তোমরা একটু ঘর ছেড়ে অন্য কোনো একটা ঘরে যাও। তো তারা খুঁজতে থাকে কোনো একটা ঘরে যাবে। তো এর মধ্যে একদিন রানা ভাই ঘুমানোর পর দেখে যে চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। এই ঘরটা তার ঘর না, এটা অন্য একটা ঘর। রানা ভাই দেখে তার চারপাশে হাজার হাজার কাফনে মোড়ানো লাশ। উনি নিজেও লাশ হয়ে শুয়ে আছে। হঠাৎ করে তার চারপাশ থেকে লাশগুলা কাফনে মোড়ানো অবস্থায় বসে যায়। সেই মোড়ানো কাফন থেকে বোঝা যায় ঘাড় ঘুরিয়ে সবগুলা লাশ একসঙ্গে তাকায় রানা ভাইয়ের দিকে, যেটা দেখে রানা ভাইয়ের কলিজা ফেটে বের হয়ে আসছিল। আর ঠিক তখন একটা লাশ শুয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা হচ্ছে সেই বিছানায় যে বিছানায় রানা ভাই ঘুমায়। এখন মনে হচ্ছিল রানা ভাইয়ের পুরো শরীরটা অবশ হয়ে যাচ্ছে, উনি নড়াচড়া করতে পারছে না। উনি জোরে চিৎকার দেয়, বাবা মাকে ডাক দিয়ে চিৎকার দেয়। তার বাবা মা আসার পরে দেখে পুরা বিছানা, রানা ভাইয়ের ঘরের মেঝে এগুলো ভর্তি কাফনে মোড়ানো লাশ পড়ে আছে, পচা গলিত লাশ। এটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করে তারা তিনজন। একটা সময় আজান হয়, ফজরের আজান হয়। আজান হওয়ার পরে দেখে পুরো ঘর ক্লিয়ার, কোথাও কোনো ময়লা নেই, কোথাও কোনো লাশ নেই। এটা দেখে ভয় পেয়ে যায়। পরের দিন সকালে হুজুরকে ডেকে আনা হয়। ডেকে আনা হলে হুজুর বলে, আপনাদের আগেই বলছিলাম বাসাটা ও সরায় ফেলতে। এর মধ্যে রানা ভাই পেছন দিক দিয়ে চলে যায়। রানা ভাইয়ের বাবা মা হুজুর কথা বলতে থাকে। হঠাৎ করে তারা ঘরে টুকটাক শব্দ পায়। ওনারা গিয়ে দেখে হাসান ভাই অলরেডি ফ্যানের সঙ্গে একটা দড়ি বেঁধে ফেলে যে ফাঁসি দিবে। হুজুর সঙ্গে সঙ্গে কাছে যায়, সবাই মিলে হাসান ভাইকে ধরে। হাসান ভাইয়ের শরীরে শক্তি এত বেড়ে যায় যে কেউ তাকে আটকে রাখতে পারছিল না। তখন হাসান ভাই যাচ্ছিল রানা ভাইয়ের শরীরে এত শক্তি বেড়ে গেছিল। রানা ভাইকে সবাই মিলে ধরার ফলে হুজুর তাকে ঝাড়ফু দেয়। ঝাড়ফু দিলে কিছুটা স্বাভাবিক হয়। তখন হুজুরকে বলে, হুজুর আর কয়দিন, আমার তো আর প্রতিদিন রাখতে পারবেন না,
আমি দেখেন ঠিকই ফাঁসি নিয়ে নেব। হুজুর কিছু বলে না, শুধু বলে আজকে রাতটা আপনার ছেলেকে আটকে রাখেন, বেঁধে রাখেন। তো সেই রাতে ঠিকই মামুন ভাই, রানা ভাইকে বেঁধে রাখা হয়। হুজুর রাতে 10টার পর আসে হচ্ছে বাসায়, সঙ্গে হুজুরের এক ছাত্র। হুজুর রানা ভাইয়ের সেই হাত ব্যথা খুলে দেয়, বিছানায় বসায়, ছোট্ট একটা লাঠির মতো নিয়ে আসে, প্রচণ্ড জোরে বিছানায় কয়েকটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর মানে হিংস্র বাঘের মতো চিৎকার করতে থাকে রানা ভাই, বলে হুজুরকে মেরে ফেলবে। হুজুর বলে মারলে মারবি, আগে আমার কথার উত্তর দে। হুজুর বলে তুই কে? রানা ভাই কোনো কথা বলে না। এবার হুজুর প্রচণ্ড জোরে কয়েকটা বাড়ি দেয় বিছানার মাঝে, মেঝেতে। রানা ভাই চিৎকার করতে থাকে, থাম থাম, আমি বলতেছি। তখন বলে তাদের গ্রামেরই কেউ একজন রানা ভাইকে ব্ল্যাক ম্যাজিক করে তাদের সয় সম্পত্তির জন্য। তো এইগুলোর কারণে রানা ভাইয়ের শরীর খারাপ যাচ্ছিল, এরকম বিপদে পড়তে থাকে। এখন এই ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে দূর করবে তার জন্য তারা অনেক সলা পরামর্শ করে এবং হুজুর সহ রানা ভাইরা তাদের গ্রামের বাড়ি যায়। গ্রামের যে বাড়ি যাওয়ার পরে তারা কাউকে প্রথমে তেমন কিছু বলে না, তারা নিজেরা কাজ করতে থাকে আর রানা ভাইকে বলে সাবধানে থাকতে। এমন সময় রানা ভাই যে ঘরে থাকতো ওই ঘরে হুজুর ঢোকে। তারা খাটের একটা পায়া, সেই খাটের পায়াটাকে বলে এটা কাটেন। তারা কাটার পরে দেখে সেই খাটের পায়ের ভেতরে কোনো একটা প্রাণী বাঁধা, গলার মধ্যে দড়ি দিয়ে বাঁধা। সেই প্রাণীটা অনেকটা শুকিয়ে গেছে। যত শুকাচ্ছে রানা ভাইয়ের শরীর তত খারাপ হচ্ছে এবং খুঁজে খুঁজে অনেক কিছু বের করা হয়। ওখানে একটা কবরস্থান ছিল। একদিন রাতে তারা সবাই আছে, রানা ভাইকে খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় খুঁজবে, কোথাও পায় না। হঠাৎ করে বলল কেউ যে আপনার ছেলেকে হতে দেখলাম যে কবরস্থানের দিকে যাইতে। তারা দৌড়ে ওইখানে যায়। রাত তখন প্রায় 11:30 কিংবা 12টা এরকম। গিয়ে দেখে পাগলের মতো 2 হাত দিয়ে কোনো একটা কবরের মাটি সরানোর চেষ্টা করতেছে, বলতেছে এটা আমার চাই, এটা আমার চাই, ওরে আমি চাই। তখন সবাই বলে এটা একটা মেয়ের লাশ, যে মেয়ের বিয়ে হয়, অবিবাহিত একটা মেয়ের লাশ। এই লাশটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে রানা ভাই। হুজুর কাছে গিয়ে দাঁড়িয়ে সুন্দর একটা সূরা পড়ে ফু দেয়, একটা হাত রানা ভাইয়ের মাথার উপর রাখে। রানা ভাই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তারা তাকে বাসায় নিয়ে আসে। তখন সবাই মিলে তার সেবা শুশ্রূষা করে, কিছুটা ভালো হয়। এইভাবে একদিন যাওয়ার পর তারা যাকে সন্দেহ করেছিল উনি গ্রামে আসে। গ্রামে আসলেই তাকে সবাই আটক করে হুজুর বলে যে দেখেন যা করার করছেন, আপনি কি করছেন আমি জানি, এই ছেলেটার তো ক্ষতি হয়ে যাচ্ছে, ছেলেটা মারা যাবে, আপনি আপনার কাজগুলো উঠায় ফেলেন। আর না হলে আমি যদি আপনার কাজ উঠায় ফেলি, আপনিও রক্ষা পাবেন না, যাকে দিয়ে কাজ করেছেন উনিও রক্ষা পাবে না। অনেকক্ষণ আলাপ আলোচনা, ভয় ভীতি দেখানোর পর একটা পর্যায়ে গিয়ে বলে যে ঠিক আছে এই করবো। তখন উনি বলে যে রানা ভাইয়ের বাবা একটা পুকুর ছিল, এই পুকুরটা কেন উনি ওনার নামে লিখে নিল, এটা তাদের পুকুর ছিল। মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক ইগো তৈরি হয়ে যায়, হিংসা তৈরি হয়ে যায়। সেই হিংসা থেকে উনি একমাত্র ছেলে রানা ভাইয়ের ক্ষতি করতে চাইছিল। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যায় এবং ধীরে ধীরে হুজুর এবং তার সঙ্গী যে হুজুর ছিল তাদের ট্রিটমেন্টে, তাদের ঝাড়ফুঁয়ে, তাদের পদ্ধতিতে চিকিৎসা চলতে থাকে। একটা সময় গিয়ে রানা ভাই ধীরে ধীরে ভালো হইতে থাকে। তো অনেকদিন পর রানা ভাই সুস্থ স্বাভাবিক হয়। কিছুটা লক্ষণ থাকে, হুজুর বলেছে এটা ঠিক হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের এপিসোড।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতমণ্ডলী, আপনাদের কাছে যদি জানা ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, আপনি যদি শেয়ার করতে চান, তাহলে রেকর্ড করে অথবা লিখে পাঠিয়ে দিন storytellingbyshaon@gmail.com এই অ্যাড্রেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।